ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। Start featuring next level. Walton side by side fridge. প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো এই সপ্তাহের সবচেয়ে আলোচিত ইস্যু, সরকারের বিদ্যুৎ খাতে চুক্তি করার ক্ষেত্রে কিছু অনিয়ম নিয়ে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে 2010 সালের বিশেষ আইনের যে সমস্ত বিদ্যুৎ চুক্তি সরকার করেছিল, সরকার বলতে আগের সরকার করেছিল, সেই সমস্ত জায়গায় কী ধরনের অনিয়ম হয়েছে অথবা চুক্তিগুলো যথাযথভাবে হয়েছে কিনা সেটি পর্যালোচনার জন্য একটি কমিটি করা হয়। ওই কমিটি এই 3 দিন আগেই প্রধান উপদেষ্টার কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। পাশাপাশি তারা তাদের পর্যবেক্ষণ নিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছে। সেখানে তারা খুব স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের বিদ্যুৎ খাতে এই বিশেষ বিধান দিয়ে এমন সব অনিয়ম হয়েছে যেগুলো আসলে একেবারে ইউনিক টাইপের, এবং দেশের স্বার্থ সেখানে এইসব চুক্তি করার ক্ষেত্রে রক্ষা হয়নি। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোনোটিকে তারা বিস্ফোরার মতো বলে তুলনা করেছেন, এবং তারা বলছে এগুলো ফেলে দেওয়া উচিত, কোনো বিদ্যুৎ কেন্দ্রের সাথে রাষ্ট্রের চুক্তি বাতিল করা উচিত। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসছে আদানির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি, এবং সেখানে বলা হচ্ছে যে এই চুক্তিটি এমনভাবে হয়েছে যার সব কিছুই, এখানে কোনো ভারসাম্য নেই, এর সকল সুবিধাই হচ্ছে এই বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতের কোম্পানি আদানির পক্ষে গেছে, এবং এই চুক্তিটি করার ক্ষেত্রে আদানি বাংলাদেশের সরকারি পর্যায়ের কর্মকর্তাদেরকে অবৈধভাবে তারা অর্থায়ন করেছে বা ঘুষ দিয়েছে, তার কিছু তথ্য প্রমাণ এই কমিটি পেয়েছে বলে তাদের কাছে তারা দাবি করেছে। এবং সবশেষে তারা বলছে যে এই আদানিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার মতন যথেষ্ট প্রমাণ রয়েছে, এবং এই চুক্তিটি নাকি এমন একটি দলিল যার মাধ্যমে প্রমাণিত হয় যে এই চুক্তিটি আসলে ভারসাম্যমূলক নয়। এই নিয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। আসলে সরকারের কি সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার মতন, সেইগুলো এই রিপোর্টে বলা হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকার আসলে কিভাবে এই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক আদালতে নিতে পারে। সাজ্জাদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে এই কমিটি তারা এমন কিছু তথ্যপাত্র পেয়েছে যে সমস্ত তথ্যপাত্রর মাধ্যমে বা এমন কিছু যুক্তি তাদের রয়েছে যার মাধ্যমে আদানিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, এবং সরকার চাইলে সেটি নিতে পারে। আসলে এই কমিটি কি ধরনের তথ্যপাত্র পেয়েছে? থ্যাঙ্কস ফর হ্যাভিং মি ফার্স্ট অফ অল। আজকে যে রিপোর্টটা আমরা করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসড অন দ্য ফাইন্ডিংস অফ দ্য রিভিউ কমিটি, ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার ডিলস। তো তারা গত 25 তারিখ একটা প্রেস কনফারেন্স করেছে। সেখানে তারা দাবি করেছিল যে আসলে অনেক ডকুমেন্টস পেয়েছে বিভিন্ন ডিলে, বিশেষ করে আদানি ক্ষেত্রে কিছু আপনার দালালিক প্রমাণ, যেখানে অবৈধভাবে বিদেশের সরকারি অফিসিয়ালদের বিদেশের ব্যাংকে অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়েছে। কিন্তু আমাদের সামনে আসলে ওই দালালিক প্রমাণগুলো আমাদেরকে তখন প্রেস কনফারেন্সে সাবমিট করে নাই। কিন্তু পরে এই প্রেস কনফারেন্স হয়ে যাওয়ার পর আমি যখন ফার্দার একটু ডিগ আপ করতে গেলাম যে আসলে কী ধরনের পেয়েছে নাকি তারা বলার জন্য বলেছে, তখন আমি আপনার এই যে ন্যাশনাল রিভিউ কমিটির অ্যাটলিস্ট 4 জনের সাথে কথা বলেছি, অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, এবং কমিটিটি 6 সদস্য বিশিষ্ট। তার মধ্যে আমি 4 জনের সাথে কথা বলেছি এই আজকে যে রিপোর্টটা হয়েছে এটা করার আগে। ওনারা আনইকুইভেকলি এবং খুবই ফোর্সফুলি এবং উইথ ডিউ ইম্পর্টেন্স যেটা বলেছে তাদের কাছে যে ডকুমেন্টসগুলো আছে, বিশেষ করে ট্রানজ্যাকশনের, এবং হচ্ছে এই অফিসিয়ালরা বিভিন্ন সময় যেসব বিভিন্ন দেশে এবং বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে যে ট্রাভেলগুলো করেছে, এই ট্রাভেল হিস্ট্রি, তারপর হচ্ছে ট্রানজ্যাকশনাল হিস্ট্রি, টাইম, ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট বেনিফিশিয়ারির নামকে, অ্যাকাউন্ট নাম্বার, ডিটেইল তারা পেয়েছে। তখন যখন প্রেস কনফারেন্স করে আপনার 25 জানুয়ারি, তখন আমরা প্রশ্ন করেছিলাম এগুলো কি আসলে আদানির কোনো অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান অথবা আদানি গ্রুপের কোনো কারো কাছ থেকে আসছে কিনা। তারা বলে যে তখন তারা আমাদেরকে কোনো কিছু বলে নাই। তখন বলে যে প্রমাণটুকু আছে সেটা সরকারকে দিয়েছি। পরে আমি এই যে ফার্দার আরও কথা বলতে গিয়ে যেটা পেলাম, আসলে তারা ওই ধরনের একটা লিঙ্ক পেয়েছে বেশ কয়েকজন অফিসিয়ালের সাথে, যে আদানির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে যে ট্রানজ্যাকশন মোবিলাইজ হয়েছে সেটা প্রমাণ পেয়েছে। আপনার হিস্ট্রির মধ্যে আপনি এরকমও বলেছেন যে বিশ্বের
বিভিন্ন দেশের যারা হুইসেল ব্লোয়ার এক্স্যাক্টলি তারাও এই কমিটিকে হ্যাঁ, সলভ করেছে। এই- সেখানে কি বাংলাদেশের সাথে চুক্তির ক্ষেত্রে কোনো লেনদেনের বিষয়ে তারা কিছু জানিয়েছে? এক্স্যাক্টলি এই যে যখন আপনার এই কমিটির মেম্বার ওয়ান অফ দ্য মেম্বার্স মোস্তাক হোসেন খান, উনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ইকোনমিস্ট, উনি যখন প্রফেসর, উনি যখন এই যে এই প্রসেসের সাথে আসলে উনি যুক্ত ছিল, ওনাকে যখন এই কমিটি করা হয়, তারপর উনি বিশ্বের বিভিন্ন দেশে যারা আদানিকে ওয়াচ করে, যারা আদানিকে নিয়ে অতীতে কাজ করেছে, এই ধরনের ক্রেডিবল মানুষ এবং সোর্সদের কাছ থেকে উনি রিচ আউট করে এবং তারা স্বপ্রণোদিত হয়ে অনেক ডকুমেন্টস দিয়ে দিয়েছে। এখন এই ডকুমেন্টসগুলো হচ্ছে এই যে আদানি ভার্সেস বিপিডিবির সাথে যে চুক্তির ভিতরে যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে, আদানি পাওয়ারের অফিসিয়ালরা যে বাংলাদেশ অফিসিয়ালদেরকে যে ব্রাইব করেছে, সেটার ডকুমেন্টস ওনারা পেয়েছে। তার মধ্যে আমি যদি বলি, ওয়ান অফ দ্য নোটেবল পার্সন হচ্ছে ডক্টর আহমেদ কাইকাওয়াস। উনি হচ্ছে 2017 সালে সিনিয়র সেক্রেটারি হিসেবে পাওয়ার ডিভিশনে ছিল 2019 পর্যন্ত। 2017 সালে আদানির ডিলটা আপনার কনফার্ম হয়, আপনি জানেন, নভেম্বরে 2017 রাইট। তো এরপরে ডিলটা চলে যায়। এখন কথা হচ্ছে, এই যে রিভিউ কমিটি একটা কথা বলছে এবং আমরা এটা সবাই জানি, এই আদানির ডিলটা আসলে এই ডিলটা হবে কি হবে না, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য ফাইনাল কল ওয়াজ ডান কল্ড বাই শেখ হাসিনা। দ্যাট ওয়াজ হার্ড ডিসিশন, হার্ড শট, রাইট? তাহলে এখন এই যে ওই অফিসিয়ালদের কাছে কেন আপনার ঘুষ দিবে, এটা একটা প্রশ্ন আছে না? কারণ হচ্ছে আদানি হচ্ছে ক্লোজ ফ্রেন্ড অফ নরেন্দ্র মোদী। এখন নরেন্দ্র মোদী 2015 সালে আমাদের এখানে এসে বলছে যে আমরা চাই ইন্ডিয়ান ব্যবসা প্রতিষ্ঠানরা বাংলাদেশে পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে কাজ করার সুযোগ পাবে। এরপরে কিন্তু 2017 সালের ডিলটা, তো এটা সবাই জানে। 18 ইলেকশন এর আগে এটা মোদির বন্ধুকে আপনার কি বলে গৌতম আদানিকে একটা ব্রাইব হিসেবে যাতে ইলেকশন এই ধরনের কথাবার্তা আছে, ইলেকশনে যাতে সিকিউর থাকে, ইন্ডিয়ার যাতে আনওয়েভারিং সাপোর্ট পায় তখন ওই সরকারের সব। তাহলে এই যে লেনদেনটুকু বেশি না, এটা কয়েক মিলিয়ন ডলার। এখন তাহলে লেনদেনটুকু যে হয়েছে সেটা হচ্ছে এমন ধরনের তাদের একটা ডিল আসছে, এই কাগজটুকু যাতে এক্সপিডাইট প্রসেসটা তো আমাদেরকেই করতে হবে, ডিসিশন তো রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়েছে। প্রসেসটা যাতে এক্সপিডাইট করে, প্রসেসে যাতে কোনো ভুল না থাকে, প্রসেসে যাতে আদানির ইন্টারেস্ট যাতে খুবই প্রোটেক্টেড থাকে, সেই কাজটুকু বাংলাদেশ অফিসিয়ালরা করেছে। এর বিনিময়ে তারা আদানির কাছ থেকে একটা কিকব্যাক পেয়েছে এবং ওইটার প্রমাণ রিভিউ কমিটি পেয়েছে। দিস ইজ হোয়াট উই অ্যাকচুয়ালি রোড ইন আওয়ার রিপোর্ট। এর অর্থ হচ্ছে যে রিভিউ কমিটি বলতে যাচ্ছে যে আদানির সঙ্গে সরকারের যে চুক্তিটি হয়েছে, এখানে কোথাও আদানিকে মানে এই সুবিধাগুলো দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে বা ন্যায্যভাবে চুক্তিটি হয়নি। আসলে তাহলে এই চুক্তিতে যদি এখন ন্যায্যতা আনতে হয়, সেক্ষেত্রে সরকারের করণীয় কি আছে? আদালতেই যেতে হবে নাকি আর কোনো বিকল্প আছে? না, এখানে সরকার আসলে একটা ডোর খুবই ওপেন রেখেছে, সেটা হচ্ছে রিনেগোসিয়েশন। গভর্নমেন্ট যদি এটা রিনেগোসিয়েট করতে পারে, রিনেগোসিয়েট করলে গভর্নমেন্ট অ্যাটলিস্ট আমি ইন্টারিম গভর্নমেন্টের ভিউ ছিল এরকম, দে আর আপনার কি বলে পারফেক্টলি ওকে টু ক্যারি অন দিস আপনার ডিল, এটা যাতে সামনে চলে যায়। কিন্তু এখন যে প্রবলেম হয়েছে, যেই হার্ড ফ্যাক্টসগুলো আসছে, এটা যদি আপনার রিভিউ কমিটি যেভাবে দাবি করেছে সেটা যদি সত্য হয়, তাহলে আদানিকে ইনডাইক্ট করা ভেরি মাচ ইজি। এবং হচ্ছে আপনি যদি দেখেন এই যে এই তথ্যগুলো বাংলাদেশ একটা কিংস কাউন্সিল নিয়োগ দিয়েছে, সেটা হচ্ছে কিংস কাউন্সিল হচ্ছে ইজ এ পার্সন ব্রিটিশ মোনার্কি দ্বারা একজন স্বীকৃত, বিভিন্ন সেক্টরে ফ্রড, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, আপনার সিভিল লিটিগেশন, এই ধরনের ক্ষেত্র বিশেষে এক্সপার্ট মানুষদেরকে কিংস কাউন্সিল হিসেবে উপাধি দেওয়া হয়। যেটি আগে ছিল হচ্ছে কুইন কাউন্সিল, কুইন মারা যাওয়ার পর এখন কিংস কাউন্সিল। তো এই ওনার নেতৃত্বে পুল অফ রিপোর্টার্স আর ওয়ার্কিং, পুল অফ লয়ার্স আর ওয়ার্কিং। তার মধ্যে বাংলাদেশে একজন জুনিয়রও আছে যে একটু সাচিবিক কাজটা দিয়ে হেল্প করে, আমি যেটা জানতে পেরেছি রিভিউ কমিটির মাধ্যমে। এই আপনার কিংস কাউন্সিল বাংলাদেশের রিভিউ কমিটির তথ্য প্রমাণগুলো পেয়ে যেটা তাদের যে কনক্লুশন, সেটা হচ্ছে বলে যে একটা ফ্রড মামলা করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেসব ডকুমেন্টসগুলো দরকার, বাংলাদেশ হ্যাজ ওয়ে বেটার ডকুমেন্টস দেন নর্মাল ফ্রড কেসের সাথে যেসব ডকুমেন্টসগুলো লাগে। দিস ইজ হোয়াট হি সেইড। জনাব সাজ্জাদ, আপনার কাছে আমার শেষ কোশ্চেন, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই রিভিউ কমিটি গঠন করলো এবং রিভিউ কমিটি এসে অন্তর্বর্তীকালীন সরকারের একদম শেষ সময়, মানে নির্বাচনের 20 দিন আগে মাত্র দেখলাম তারা তাদের রিপোর্টটা প্রকাশ করলো বা দিল সরকারের কাছে। এই সরকার এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ এই ক্ষেত্রে অন্তত নেয়নি। আসলে মানে
অন্তর্বর্তীকালীন সরকার মানে যার আসলে মানে একটা রাজনৈতিক সরকারের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ক্ষেত্রেই শক্তি অনেক বেশি থাকে, তারা কঠোর সিদ্ধান্ত নিতে পারে, যদিও আবার অনেক ক্ষেত্রে তাদের দুর্বলতাও থাকে। তবে এই ধরনের ক্ষেত্রে তাদের কিন্তু শক্তি ছিল, তারা রাষ্ট্রের পক্ষে ন্যায্য একটি Right. চুক্তি পুনর্মূল্যায়নের জন্য তারা মানে একটা পদক্ষেপ নিতে পারত। এই সরকার কিন্তু কোনো পদক্ষেপ নিল না, জাস্ট একটা রিপোর্ট তৈরি হলো যে এখানে অনিয়ম হয়েছে এরকম। মানে এখন পরবর্তীতে এটা মানে আপনি একজন এই খাতের রিপোর্টার হিসেবে, অভিজ্ঞ মানুষ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এটি মানে কিভাবে শেষ হতে পারে এই অভিযোগগুলো? না আসলে ধরেন এই যে ডকুমেন্টসগুলো, যে ডকুমেন্টসগুলো ওনারা বলেছে যে রিট্রিভ করেছে, বিভিন্ন জায়গা থেকে পেয়েছে, কুশাল ব্লুয়াররা নিয়ে আসছে, তাহলে এই কাজটা যদি ধরেন আরও 6 মাস আগে করতো, তাহলে এই সরকারে এই নেক্সট আপনার কি বলে 6 মাসের ভিতর আদানির সাথে একটা 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 ধরেন একটা ভালো একটা প্রগ্রেস হতো। সেটা হচ্ছে তোমরা কি নেগোসিয়েশন আসবা নাকি আমরা লঞ্চ করে দিব। তখন যদি সিয়াকে সেটা যদি মুভ হইতো, তখন বাংলাদেশ মোটামুটি আপনার কি বলে যে প্রসেসটা স্টার্ট করে দিতে পারতো, বিশেষ করে লিটিগেশনের, ঠিক আছে, আরবিট্রেশনে। তবে আমি মনে করি এটা তাদের দ্বারা উচিত হইতো না। হ্যাঁ, কেন? যেহেতু তাদের, আপনি বলছেন তারা ইন্টারিম, হ্যাঁ, যদি বা দে আর অ্যাকচুয়ালি ম্যান্ডেটেড বাই পিপল হু টুক পার্ট ইন জুলাই আপরাইজিং, এর ভিতরে আর এর বাইরে আর কোনো কিছু লাগে না। কিন্তু তারা চেয়েছে যেহেতু আমরা একটা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য আছি, আমরা রিভিউ প্রসেসটা ঠিক মতো করি, দালিলিক প্রমাণ আমরা দিয়ে যাই, আমরা নেক্সট সরকারকে এগুলো সব দিয়ে যাব। নেক্সট সরকার যদি আমাদের দেওয়া তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যদি ফার্দার ডিগ আউট করে যদি আরও কিছু পাই, তাহলে আদানিকে ধরতে এবং অন্যান্য ডিলগুলোকে আপনার একটা স্ট্রিমলাইন করতে আরও বেশি সুবিধা হবে। আমার মনে হয় ওই সেন্স থেকে তারা একটা ধরেন একটা গাইডলাইন হিসেবে কিভাবে কি করা যায়, কতটুকু কি আছে, এই হিসেবে একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টের উপর ভিত্তি করে যেহেতু তারা খুব এ তো গেল আদানি, কিন্তু অন্যান্য যে সমস্ত অন্যান্য পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে ধরেন এই যে আমাদের এই এরপরে যেমন এসএস পাওয়ার, ওই রিভিউ কমিটি একটা অ্যাসারশন হচ্ছে, বলে যে এসএস পাওয়ারকে বেঞ্চমার্ক ধরে আদানি পাওয়ার এর আপনার টেরিফ নেগোসিয়েশন হয়েছে, ঠিক আছে, বলে যে কপি পেস্ট হয়েছে, এখানে আদানির জায়গায় এসএস পাওয়ার, এই ধরনের কথা। তার মানে ওই এসএস পাওয়ারের প্রবলেমেটিক ডিল। আপনি যদি দেখেন ধরেন আমাদের এই যে রামপালের নিয়েও কথা আছে, আমাদের বিভিন্নভাবে আমাদের অল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো এখন ওগুলোর ক্ষেত্রে রিভিউ কমিটির একটা ডিরেকশন হচ্ছে, বলে যে অ্যাটলিস্ট আদানি দিয়ে যদি শুরু করা যায় এবং আদানির ক্ষেত্রে যদি সাকসেসফুল হয়, যারা অন্যান্য এই যে তারা তো সব ডিলকেই বলছে অন অ্যান অ্যাভারেজ করাপ্ট ডিল বলে, তখন অন্যান্য ডিল মেকিংয়ে যারা ছিল তারা একটু আরো একটু আপনার ফ্লেক্সিবল হতে, আপনার কি বলে রিনেগোশিয়েট করাটা সহজ হবে। হ্যাঁ, সহজ হবে, কারণ হচ্ছে তারা জানে যে তারা কি করেছে, যেহেতু একটাতে পাওয়া গেছে, ফার্দার ডিগ আউট করলে ওখানেও পাওয়া যাবে। এই কারণে তারা আদানি দিয়ে শুরু করতে চায়। আর হচ্ছে এই যে আমি শেষে একটু বলে দিই, আদানি ডিলটাকে আপনার এই কমিটির এই মেম্বার ডক্টর জাহিদ হোসেন, যিনি ওয়ার্ল্ড ব্যাংকের ফর্মার লিড ইকোনমিস্ট, উনি আমাদের এখানে শোতে এসে বলছে, সেটা হচ্ছে বলে যে এটা হচ্ছে একটা বিস্ফোরা, এই বিস্ফোরা আপনি কতদিন বহন করবেন। এবং উনি আরও এই কি বলে ক্লেম করেছে, এবং যেহেতু ওনারা প্রসেসের সাথে ছিল, হ্যাঁ, ডকুমেন্টসগুলো ওনাদের হাতে আছে, বলে যে বাংলাদেশ শুড উইন দ্য আরবিট্রেশন and probably will win the arbitration against Adani if Bangladesh lost case against Adani in Singapore Arbitration Center. This is এটা হচ্ছে ওনা হচ্ছে বাংলাদেশ এখানে যে ডকুমেন্টসগুলো আছে enough to actually win the arbitration against Adani. ধন্যবাদ সাজ্জাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে আদানির সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে সেখানে কি কি ধরনের ঘটনাগুলো ঘটেছিল বা তার নেপথ্যে কি কি ছিল, যেটা আমাদের এই রিভিউ কমিটি তুলে এনেছে। আমরা আশা করব যে সরকার রাষ্ট্রের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সেটি যে সরকারই যখন দায়িত্বে থাকুক তারাই সেই কাজটি করবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।